আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি দিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওয়াশিংটনে মাঝ আকাশে সংঘর্ষে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত, বরফ শীতল পানি থেকে 18 জনের মরদেহ উদ্ধার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট। জুলাই আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালে অসন্তোষ, আরও 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনার বৈঠকে ইসি, ভোটারদের আস্থা ফেরাতে পদক্ষেপ নিতে ইইউর আহ্বান। অমর একুশে বইমেলাকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতিতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা। এবং বিপিএল এ টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স, প্লে অফে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশের সংঘর্ষের পর যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। 64 আরোহী নিয়ে বিমানটি রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করছিল। নদীর বরফ শীতল পানি থেকে এ পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর রিগান এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানায়, বুধবার স্থানীয় সময় রাত 9টায় কানসাস থেকে আসা যাত্রীবাহী বিমানটি রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট অবতরণ করছিল। সে সময় ডান দিক থেকে আসা মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে বিমানটির সংঘর্ষ হয়। বিমান ও হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে পড়ে। বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন 3 মার্কিন সেনা। মার্কিন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই অভিযানে নামেন একাধিক সংস্থার উদ্ধারকারী দল ও ডুবুরিরা। উদ্ধারকর্মীরা জানান, বিমানটি 2 টুকরো হয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোজার জানিয়েছেন, উদ্ধারকর্মীরা অন্ধকারে প্রচণ্ড ঠান্ডায় নদীতে কাজ করছেন। নিখোঁজ প্রত্যেককে জীবিত বা মৃত উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত সাড়া দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানী তিতুমির কলেজের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মহাখালীতে সড়ক অবরোধ করায় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাখালীতে আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যোগাযোগ করছি। রাজু, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কি কিছু বলেছে? সড়কগুলোর অবস্থা কেমন দেখছেন জানাবেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকাল 11টার দিকে তারা এই সড়ক অবরোধ করেন এবং মহাখালী, এর ফলে মহাখালী থেকে গুলশান 1 যাওয়ার যে রোড সেটি কার্যত অচল হয়ে যায় এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি সেটা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু গতকাল থেকে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে যে মূল ক্যাম্পাসের সামনের গেটের যে সড়ক, সে সড়কে রাস্তায় শুয়ে আছেন এবং কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে
নিয়ে যাওয়া হয়েছে। তারা শিক্ষার্থীরা জানিয়েছেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এই 7 দফা দাবি যেন আদায় করা হয়। যদি দাবিগুলো একটু বলি, যে তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে সরকারি খরচে তাদের আবাসিক খরচ প্রদান করা সহ এবং যোগ্য শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি তারা করছেন। এবং আজ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। এবং বিকেল 3টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনেই, তিতুমির কলেজের সামনেই তারা সংবাদ সম্মেলন করবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। তারা জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলন সেটি চলবে। ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে জারি করা পরোয়ানার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে প্রসিকিউশনকে বলেন আদালত। ওই সময় একটি হত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাজহার হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত 107 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিপরীতে মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, কেউ দায়িত্ব পালন না করলে সরকারকে জানাতে বলেন। যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। এটাকে ওনাকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা? অসন্তুষ্টির কোনো বিষয় না, তবে এটা ঠিক এক্সিকিউশনটা কার্যকর হয় না, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এর আগে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে হাজির করা হলে তাদের বিষয় এবং নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের উপর আদেশ দেন আদালত। যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলবো। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, অভিযোগ দাখিল করার পর মন্তব্য করবেন। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। নির্বাচন কমিশন ভবনে ওই বৈঠকে নির্বাচন কমিশনাররাও অংশ নেন। বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, মাঠ পর্যায়ে বিভিন্ন নির্বাচনী কর্মকর্তার সঙ্গে তারা কথা বলেছেন। তারা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আগ্রহী। পরে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীদের কিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রতিনিধি দলের পরামর্শ চাওয়া হয়েছে। তিনি জানান, ভোটারদের আস্থা ফেরাতে ইউ প্রতিনিধি দল পদক্ষেপ নিতে বলেছে। From the European Partnership for Democracy, which is a Brussels-based European umbrella organizations of civil society organizations who support democracy and electoral processes worldwide. We have been invited to come to Bangladesh at this moment in time to support the EU delegation in Dhaka in looking into the situation and engaging in areas of potential future support. আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রস্তুতি সম্পর্কে জানাতে সেখানে আছেন চকর মারিথা। সরাসরি যোগাযোগ করছি তার সাথে। চকর, এবারে ইজতেমাকে নিয়ে বিভিন্ন সময় নানান ঘটনা তো ঘটেছে, সব মিলে ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন? হৃদিতা, বিভিন্ন কারণে এবার বিশ্ব ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম 2 পর্বর আয়োজক হচ্ছে শুরায়ে নিজাম, বা আমরা যারা বলছি যে জুবায়েরপন্থী যারা, তারা এই প্রথম 2 পর্বের আয়োজক। প্রথম 2 পর্বের প্রথম পর্ব শুরু হবে শুক্রবার
শুক্রবার মানে ইসলামের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে যেহেতু পরবর্তী দিন শুরু হয়ে যায়, সেহেতু আজকে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইসলামী শরীয়ত মতে শুক্রবার শুরু হবে। এই জন্য আজকে শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, এবং প্রথম পর্বে ভারতের মৌলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে টঙ্গীর 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবং আগামীকাল সকালে বিশ্ব ইজতেমায় আম বয়ান করবেন পাকিস্তানের মৌলানা জিয়াউল হক ফজরের নামাজের পর, যেটি শুরু হবে। এবং বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় যে অনুষঙ্গ সেটি হচ্ছে যে শুরুর দিন জুমার নামাজে একসঙ্গে বৃহত্তর জামাতে জুমার নামাজ আদায় করা, সেটিও আগামীকাল শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে। সেই কথাটি আসলে জুমার নামাজে অংশগ্রহণের জন্য ইজতেমা মাঠের মুসল্লিরা ছাড়াও আশেপাশের এলাকার অনেকেই এই মাঠে উপস্থিত হন একসঙ্গে বিশাল জামাতে জুমার নামাজ আদায়ের জন্য। তবে ইজতেমা এরকম ভেঙে ভেঙে 3 পর্বে করা হলেও প্রথম পর্বের প্রথম দিন আমরা মাঠে সে পরিমাণ মুসল্লির সংখ্যা আমরা লক্ষ্য করছি না। তবে আয়োজকরা বলছেন যে সময় যত গড়াবে মুসল্লির সংখ্যা তত বাড়বে। আর এই প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামী রবিবার সকাল 9টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। হৃদিতা, ধন্যবাদ আপনাকে। চকর, নির্বাচন কমিশনের 3য় কমিশন সভা চলছে। সকাল 11:30টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে সভা শুরু হয়। সভায় ভোটার তালিকা আইন 2009, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021, বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 নিয়ে পর্যালোচনা করা হবে। সেই সাথে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা, কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন সহ বেশ কিছু বিষয় আলোচনা চলছে। অমর একুশে বইমেলাকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে বাংলা একাডেমি। বইমেলা নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এবারের বইমেলা হবে অন্তর্ভুক্তিমূলক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য সামনে রেখে 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার প্রস্তুতি। এবারের মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে মেলা কমিটি। এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত বাংলা একাডেমির বাইরের আরো বিপুল পরিমাণ মানুষ। বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্মরণকালের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলকতার পরিচয় দিয়েছি। এই মেলায় আমাদের একটু ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে। ঝুঁকি নিয়ে বুঝতেই পারছেন যে ওই যে স্পেস সংকট হয়, তার মানে আমাদের যা করার আমরা সেটা করেছি। কোনো একটা ঘটনা ঘটলে যেটাকে বেআইনি বা বিশৃঙ্খল বলা যায়, বাংলা একাডেমির লোক গিয়ে তো সেটা করবে না। সে কি করবে? তার যে প্রসেস, সিকিউরিটি যে ব্যবস্থাপনা, সে তার দ্বারস্থ হবে। আমরা ডেফিনেটলি সে ব্যবস্থা সম্পূর্ণরূপে করেছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলা ফেব্রুয়ারি মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। 8 ও 15 ফেব্রুয়ারি ছাড়া বাকি শুক্র ও শনিবার মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে 21 ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছে নিজের বাসভবনের সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরী তলার জিসি পালিত শঙ্কর তেমনই এক উদ্যোক্তা। তার ছাত্রী নিয়ে শাইখুরাজের রিপোর্ট। বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে। তরুণ ব্যবসায়ী জিসি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে 3 স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম। পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহর কেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ।
আমরা আসলে গ্রামের মানুষ তো, প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, সবজি ভালো লাগে। তো 2018 সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি, কাজ শুরু হয় মনে হয় 16-18তে কমপ্লিট হয়, তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে 3 স্টেজের রুফ গার্ডেন করার জন্য। শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না, তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস। 300-র মতো টব আছে, ওই তো ফলদ বৃক্ষ আছে, ভেষজ আছে। আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুবিধা। এই যেমন আমরা পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়া আছে ওখানে, ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে, এখান থেকে সার্ভিস ভালোই দিচ্ছে। পরিবারের যা চাহিদা পরিবারে যায়, আমার অফিসে প্রায় 40 জন লোকের লাঞ্চ হয় ডেইলি। তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ কৃষি ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন। সবাই এইভাবে যে ছাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে, নিজে বাজার থেকে কিনতে হয় না। অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা মতো বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে, ছাদ কৃষি থাকলে 10% রিবেট যায়। 3 স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো। শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া। আবারও ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না। বিষয়টির দিকে সবাই যত্নবান হবেন, এটাই তার প্রত্যাশা। বগুড়ার জলেশ্বরীতলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। পয়েন্ট টেবিলে জমে ওঠা বিপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে খুলনা টাইগার্স। হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়বে মেহেদী মিরাজের খুলনা। যদিও ওপেনিংয়ে মাত্র 21 রান করে ফিরতে হয় টাইগার অধিনায়ককে। পাওয়ার প্লের পর দলীয় 60 রানে অ্যালেক্স রোজকে হারায় টিম খুলনা। ওদিকে টানা 8 জয়ের পর সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর হ্যাট্রিক হারে আত্মবিশ্বাস খুইয়ে বসেছে। তাই মোমেন্টাম ফিরে পেতে জয়ের খোঁজে নুরুল সোহানের দল। আপনারা দেখছিলেন এই মুহূর্তে খুলনা টাইগার্সের সংগ্রহ 2 উইকেটে 72 রান। সময় হলো বিরতির। এবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। সংখ্যা কাটিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের প্লে অফে ম্যান সিটি ও পিএসজি বড় জয় পেয়েও সেরা 8 নেই রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় ওমরা করতে যাওয়া আহত 12 জন বাংলাদেশি যাত্রীর পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে সাহেরা খাতুন এবং জ্যোৎস্না বেগম নামে 2 জন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। তারা তায়েফের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা হলেন আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকুলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার। আহত এই 10 জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার পর জন্য সৌদি আরবের মক্কায় এসেছিলেন। গত মঙ্গলবার মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তারা। স্বাধীনতা, সাম্য, সম্প্রীতির জন্য কবিতা, এই প্রতিপাদ্যে হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব 2025। 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে 2 দিনের এই উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে জাতীয় কবিতা পরিষদ। আয়োজকেরা জানান, স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, আবৃত্তি, কবিতা গান, নৃত্য ও সেমিনার দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। সে সময় ছিলেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত ও অনেকে। কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আগামী উৎসবের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তুলব। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর। সভাপতিত্ব করেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর এম এ তামিম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের বোর্ড অফ গভর্নেন্সের সদস্য সচিব অধ্যক্ষ দিলরুবা বেগম। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
নেটওয়ার্ক ডাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে এবার বেশিরভাগ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় এসেছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পদক্ষেপ নিয়েছে। পরিকল্পিতভাবে অনাবাদী জমিতে তেল জাতীয় ফসল আবাদ করা গেলে ভোজ্য তেলের ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে প্রকৃতি সংবাদ। একসময় প্রকৃতিতে শীত আসলে আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো হরেক রকমের পিঠাপুলি তৈরির আয়োজন। কিন্তু কালের পরিক্রমার শহরে খাদ্যাভ্যাসের সোনালী ঐতিহ্য এখন শুধুই ধূসর স্মৃতি। বিলুপ্ত প্রায় বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে শরীয়তপুরে 2 দিনের পিঠা উৎসব। সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রজন্মকে রকমারি পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন।